বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। 2024 সালে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে তারই তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা। অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায়ের পর শেখ হাসিনাকে এখন ভারত থেকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা যাবে কিনা সেই বিতর্ক চলমান। প্রশ্ন উঠছে যে এখানেই কি তার রাজনৈতিক ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটবে? তবে কেবল শেখ হাসিনার ক্ষেত্রেই নয়, যুগে যুগে এমন প্রশ্ন উঠেছে ইতিহাসের বহু নেতার বেলায়, যাদের উত্থান ছিল নাটকীয়, প্রভাব বিস্তারের সময় ছিল তুমুল আলোচিত, আর পতন ছিল আরও বেশি ঝড়ো। একনায়কতন্ত্র বা সামরিক রাজতন্ত্র ক্ষমতা হারানোর পর বহু শাসককে তাদেরই দেশবাসীর আদালত চূড়ান্ত সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের মুখোমুখি করেছে। কারো সাজা ঘোষণার পর খুব দ্রুত তা কার্যকর করা হয়েছে, কেউ আবার মৃত্যুদণ্ড পেয়ে পালাতে সক্ষম হয়েছেন বা পরে ক্ষমতায়ও ফিরেছেন। আবার এমনও উদাহরণ আছে যেখানে মৃত্যুদণ্ড নেতার রাজনৈতিক ভাবমূর্তিকে শেষ করে দেয়নি, বরং ইতিহাসে তাদের প্রভাব আরও দীর্ঘস্থায়ী করেছে। ইউরোপে প্রথমবারের মতো কোনো রাজাকে তার নিজের প্রজারাই আদালতে দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড দেয়। ইংরেজ গৃহযুদ্ধের অস্থিরতায় রাজা চার্লস প্রথমের নানা সিদ্ধান্ত, যেমন অনুমোদন ছাড়া কর আরোপ, বিতর্কিত ধর্মীয় সংস্কার, সংসদ ভেঙে ব্যক্তিগত শাসন ব্যবস্থা চালু করা, জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটায়। সংসদের সঙ্গে সংঘাত শেষে অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে সংসদীয় বাহিনীর কাছে পরাজিত হয়ে বন্দী হন চার্লস। রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করে 1649 সালের জানুয়ারিতে লন্ডনে প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যদিও 1660 সালে চার্লস দ্বিতীয় এর মাধ্যমে রাজতন্ত্র ফিরে এসেছিল, প্রথম চার্লসের মৃত্যুদণ্ড ইতিহাসে একটি স্থায়ী নজির হিসেবেই রয়ে গেছে। আর তা হচ্ছে রাজাও আইনের ঊর্ধ্বে নয়। 1774 সালে সিংহাসনে বসা লুই ষোড়শকে শুরুতে সৎ কিন্তু দুর্বল শাসক বলেই বিবেচনা করা হতো। আর্থিক সংকট, সামাজিক বৈষম্য আর অভিজাতদের অনমনীয়তা ফরাসি রাজতন্ত্রকে দুর্বল করে তোলে। স্ত্রী ম্যারি অ্যান্টয়নেটের বিলাসী ভাবমূর্তি রাজার জনপ্রিয়তাকে আরও ক্ষতিগ্রস্ত করে। 1789 সালে ফরাসি বিপ্লব শুরু হলে লুই সাংবিধানিক রাজতন্ত্র মেনে নিতে বাধ্য হন, কিন্তু 1791 সালে পরিবারের সঙ্গে পালানোর চেষ্টায় ধরা পড়লে তাকে জাতির বিশ্বাসঘাতক হিসেবে দেখা শুরু হয়। 1792 সালে রাজতন্ত্র বিলুপ্ত হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচারের পর 1793 সালের জানুয়ারিতে গিলোটিনে লুই ষোড়শের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফ্রান্স প্রবেশ করে রেইন অফ টেরর বা সন্ত্রাসের রাজত্বে, অর্থাৎ এমন একটি অস্থির সময়ে যেটি মূলত ফরাসি বিপ্লবের সময় জ্যাকোবিনদের অধীনে থাকা সময়কাল, যখন প্রতি বিপ্লবী সন্দেহে বহু মানুষকে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অস্ট্রিয়ান রাজবংশে জন্ম নেওয়া ম্যারি অ্যান্টয়নেট ফ্রান্সে একসময় প্রভাবশালী রানী হলেও জনগণ তাকে রাজকীয় অপচয়ের প্রতীক হিসেবে দেখত। বিপ্লবের সময় পালানোর চেষ্টা এবং বিদেশি শক্তি, বিশেষ করে অস্ট্রিয়ার সাথে যোগাযোগের অভিযোগ তার ভাবমূর্তিকে আরও ক্ষুণ্ণ করে। 1792 সালে তাকে সন্তানদের থেকে আলাদা করে কারাবন্দী করা হয়। বিপ্লবী ট্রাইব্যুনাল তাকে রাষ্ট্রদ্রোহ, ষড়যন্ত্রসহ নানা অভিযোগে অভিযুক্ত করে। 1793 সালের অক্টোবরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ম্যারি অ্যান্টয়নেটের মৃত্যু বিপ্লবীদের আরও শক্ত অবস্থানে ঠেলে দেয়। সন্ত্রাসের রাজত্ব আরও তীব্র হয় এবং ফ্রান্স দীর্ঘ সময় রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যায়। অস্ট্রিয়ার আর্চডিউক ম্যাক্সিমিলিয়ানকে ফরাসি সম্রাট নেপোলিয়ন তৃতীয় মেক্সিকোর সিংহাসনে বসান। রক্ষণশীলদের সমর্থন পেলেও তার উদার নীতি তাদের হতাশ করে। 1866 সালে ফরাসি সেনা প্রত্যাহারের পর ম্যাক্সিমিলিয়ানের শাসন ভেঙে পড়ে। দেশ ছাড়তে অস্বীকৃতি জানিয়ে যুদ্ধ অব্যাহত রাখলে রিপাবলিকান বাহিনীর হাতে বন্দী হন ম্যাক্সিমিলিয়ান।
তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কোর্ট মার্শাল করে 1867 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডের পর বেনিতো হুয়ারেজের নেতৃত্বে রিপাবলিকান শাসন পুনর্বহাল করা হয়। তখন বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী সংস্কার হয়। মেক্সিকোতে বিদেশি শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদ শক্তিশালী হয় এবং প্রজাতন্ত্র ভিত্তি পায়। ফরাসি বিপ্লবের বিশৃঙ্খলার মধ্যে সামরিক প্রতিভা হিসেবে উঠে আসা নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপ জুড়ে ফরাসি প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়ে একের পর এক যুদ্ধ চালান। কিন্তু রাশিয়া অভিযানের ব্যর্থতা এবং ইউরোপীয় জোটের প্রতিরোধে তিনি দুর্বল হয়ে পড়েন। তাকে 1814 সালে এলবা দ্বীপে নির্বাসিত করা হয়। সাময়িকভাবে 1815 সালে ক্ষমতায় ফিরে এলেও ওয়াটারলুর যুদ্ধে চূড়ান্ত পরাজয়ের পর ব্রিটিশরা তাকে সেন্ট হেলেনায় নির্বাসনে পাঠায়। 1816 সালে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলেও তা কখনোই কার্যকর হয়নি। সেন্ট হেলেনার বন্দিত্বেই 1821 সালে মারা যান নেপোলিয়ন বোনাপার্ট। তার মৃত্যুর মধ্য দিয়ে ফরাসি সামরিক উচ্চাকাঙ্ক্ষার একটি যুগের সমাপ্তি ঘটে। তবে তার উত্তরাধিকার টিকে থাকে, যা ইউরোপীয় আইন, শাসন ও সামরিক কৌশলকে গভীরভাবে প্রভাবিত করেছে। আধুনিক চীনের জনখ্যাত সান ইয়াতসেন পশ্চিমা শিক্ষায় অনুপ্রাণিত হয়ে কিং সাম্রাজ্যের বিরুদ্ধে বিপ্লবী আন্দোলন গড়ে তোলেন। তাকে 1895 সালের ব্যর্থ গুয়াংজু বিদ্রোহের পর নির্বাসনে যেতে হয় এবং অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে মৃত্যুদণ্ডের হুমকি তার নেতৃত্বকে থামাতে পারেনি। লন্ডনে 1896 সালে অপহরণের পর আন্তর্জাতিক চাপের মুখে মুক্তি পান সান। এরপর তিনি বিশ্বব্যাপী সমর্থন আদায়ে যুক্ত থাকেন এবং 1911 সালের বিপ্লবে কিং রাজবংশের পতন হলে চীন প্রজাতন্ত্রের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হন সান ইয়াতসেন। মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণার পরও সান ইয়াতসেনের বেঁচে থাকা জাতির রাজনৈতিক রূপান্তরকে অনেকটাই প্রভাবিত করেছে। 60% of our people had been ফিলিস্তিনি জাতীয়তাবাদের প্রতীক ইয়াসির আরাফাতকে 1970-এর দশকে জর্ডানের সঙ্গে সংঘাতের কারণে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। তবে সাজা থাকা সত্ত্বেও আরাফাত নির্বাসন থেকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর নেতৃত্ব দেন এবং ধীরে ধীরে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হন। 1990-এর দশকে অজলো চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। মৃত্যুদণ্ডের রায় রাজনৈতিকভাবে তাকে আরও শক্তিশালী করেছে। নোবেল পুরস্কার তার কূটনৈতিক সাফল্যকে স্বীকৃতি দিলেও বিতর্ক চলেছে কয়েক দশকের সংঘাত, দুর্নীতির অভিযোগ আর ফিলিস্তিনি রাষ্ট্রত্ব নিয়ে চলমান বিরোধ ঘিরে। ইতালির ফ্যাসিবাদী নেতা বেনিতো মুসোলিনিকে এমন একজন ইউরোপীয় স্বৈরশাসক হিসেবে দেখা হয় যার উচ্চাকাঙ্ক্ষা শেষ পর্যন্ত সহিংস পতনের দিকে গড়িয়েছে। বিরোধীদের দমন, সংবাদপত্র নিয়ন্ত্রণ এবং নাৎসি জার্মানিদের সঙ্গে জোট তার শাসনকে চরম প্রতাপশালী করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালির বিপর্যয়ের পর পালানোর সময় বেনিতো মুসোলিনিকে ধরা হয়। সংক্ষিপ্ত বিচারের পর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করে তার মৃতদেহ মিলানে জনসমক্ষে ঝুলিয়ে রাখা হয়। মুসোলিনির মৃত্যুর মধ্য দিয়ে ইতালি ফ্যাসিবাদ থেকে বিচ্ছিন্ন হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। দেশটিতে 1946 সালে গণভোটে রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিকোলাই চাউশেস্কু রোমানিয়ায় প্রভাব বিস্তার করেন। মস্কোর বিরোধিতা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি প্রচারের জন্য দেশে বিদেশে প্রশংসিত হয়েছিলেন নিকোলাই চাউশেস্কু। তবে এই প্রাথমিক জনপ্রিয়তার আড়ালে ছিল দমনমূলক শাসন ব্যবস্থা। দশকের পর দশক দমনমূলক শাসন চালানো রোমানিয়ার নেতা চাউশেস্কু এবং তার স্ত্রী এলেনা 1989 সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত হন। সামরিক ট্রাইব্যুনাল তাদের গণহত্যা, দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত করে বড়দিনে 25শে ডিসেম্বর মৃত্যুদণ্ড কার্যকর করে। এই মৃত্যুদণ্ডে রোমানিয়ায় তাৎক্ষণিক পরিণতি ছিল বিশৃঙ্খলা, বিভ্রান্তি এবং অনিশ্চয়তা। তবে দেশটি সেই বিশৃঙ্খলা পাড়ি দিয়ে ধীরে ধীরে গণতন্ত্রের পথে এগোয়।
ইরাকের বাথ পার্টি থেকে উঠে আসা সাদ্দাম হোসেন দমনপীড়ন, সামরিক অভিযান ও ভয়ভীতি ভিত্তিক শাসনের মাধ্যমে ক্ষমতা পোক্ত করেন। ইরান ইরাক যুদ্ধ, কুয়েত আক্রমণ, জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ দমন তার শাসনকালকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত করে তোলে। 2003 সালে মার্কিন আগ্রাসনের পর তাকে ধরা হয়। দুজাইল হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে 2006 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সাদ্দামের পতনের পর ইরাকে সাম্প্রদায়িক সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা বাড়ে। ক্ষমতার শূন্যতার সুযোগে আল কায়দা এবং পরবর্তীতে আইএসের উত্থান ঘটে। গণতান্ত্রিক কাঠামো গঠিত হলেও দেশটি দীর্ঘমেয়াদে বিচ্ছিন্নতা, সংঘাত ও অনিশ্চয়তার মধ্যেই রয়ে যায়। জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের রাজনীতিকে নতুন রূপ দিয়েছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভুট্টো পাকিস্তানের অবশিষ্ট অংশ নেতৃত্বের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু সামরিক শাসক জিয়াউল হকের সঙ্গে সংঘাতে তার রাজনৈতিক ভবিষ্যৎ বিপর্যস্ত হয়। হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বিতর্কিত বিচার প্রক্রিয়ায় ভুট্টোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আন্তর্জাতিকভাবে এই বিচারের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। ক্ষমার আবেদন সত্ত্বেও ভুট্টোকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 1979 সালের এপ্রিলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার পরিবার এবং পাকিস্তান পিপলস পার্টি আজও তাকে শহীদ নেতা হিসেবে তুলে ধরলেও সমালোচকেরা তার বিচারকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবেই দেখেন। পরবর্তীতে জুলফিকার আলী ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টো পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলে দেশটির রাজনীতিতে জুলফিকার আলী ভুট্টোর দীর্ঘমেয়াদী প্রভাব আরও শক্তিশালী হয়। দেখা গেছে ইতিহাসের আদালত কখনোই শেষ কথা বলে না। মৃত্যুদণ্ড কার্যকর করে কোনো শাসকের রাজনৈতিক যাত্রার ইতি যেমন টানা হয়েছে, আবার কারো মৃত্যুর পরেই তাদের প্রভাব আরও বেশি করে বিস্তৃত হয়েছে। আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 7 ডিসেম্বর সন্ধ্যায় সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। সাক্ষাৎকারে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান তারা। বৈঠকে সিইসি জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগুচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, ইতোমধ্যে নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে। ইসিকে পূর্ণ সহযোগিতা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। তিনি বলেন, জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে ইসি চালকের আসনে আছেন। আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে। জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছি। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ, তাহমিদা আহমেদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। আরও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে নিজস্ব জোট গঠনের উদ্যোগ থেমে যাওয়ার পর বিএনপির সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে জোর গুঞ্জন চলছিল। তবে বিএনপি জাতীয় নির্বাচনে আরও কিছু আসনে নতুন করে মনোনয়ন ঘোষণা করার পর এনসিপির সঙ্গে জোটের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে। গেল বৃহস্পতিবার বিএনপি আগের ঘোষিত 237 আসনের বাইরে নতুন করে আরও 36 আসনে প্রার্থী ঘোষণা করে। এর মধ্যে বেশ কয়েকটি আসন এনসিপির শীর্ষ নেতাদের প্রতিদ্বন্দ্বিতার আলোচনায় থাকা আসনের সঙ্গে মিলে যায়। আর তাতে জোটের জন্য সমঝোতার সুযোগ সীমিত হয়ে পড়ায় এনসিপি নেতারা জানান, তারা এখন স্বাধীনভাবে এগুচ্ছেন, তবে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, দলের সঙ্গে এখনো কারো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক সমঝোতা হয়নি। তিনি বলেন, জনগণ নতুন সম্ভাবনা ও নতুন নেতৃত্ব চান, তাই এনসিপি স্বাধীনভাবে এগুচ্ছে। আমরা নিজেদের প্রস্তুতিতে মনোযোগী। তিনি আরো বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা নিজেরাই সামনে এগিয়ে নিচ্ছি। জোট গঠনে আগ্রহী নই, বরং তৃতীয় শক্তি তৈরির চেষ্টা চলছে। তবে প্রয়োজন হলে জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
পরিস্থিতি বিবেচনাতেই সব সিদ্ধান্ত। শুক্রবার সন্ধ্যায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমরা আপাতত কোনো বড় দলের সঙ্গে জোট আলোচনায় নেই, বিষয়টি নীতিগত। এখন আমাদের সব মনোযোগ 300 আসনে প্রার্থী নির্বাচনে। প্রাথমিকভাবে 100 থেকে 150 আসনে দ্রুত মনোনয়ন দেওয়া হবে। তিনি আরো বলেন, সংস্কার বিষয়ে বিএনপি ও জামায়াতের অবস্থান আমাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা অবস্থান পরিবর্তন করলে জোট আলোচনা এগুতে পারে। আপাতত আমরা একলা চলনীতিতে আছি। এনসিপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা এখনো উড়িয়ে দিচ্ছেন না তারা। এনসিপি নেতাদের আশা, আলোচনা অগ্রসর হলে বিএনপি প্রার্থী তালিকায় পরিবর্তন এনে আসন সমঝোতা করতে হবে। ধারণা ছিল এনসিপির শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় বিএনপি প্রার্থীর মুখোমুখি হবেন না। তবে 3 নভেম্বরের পরে 4 ডিসেম্বর বিএনপি আরো 36টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তাতে বেশ কয়েকটি আসনে বিএনপি প্রার্থীর সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। সেই তালিকায় রয়েছে ঢাকা 11 আসন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই আসন থেকে নির্বাচন করছেন। সেখানে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুব। ঢাকা 9 আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সেখানে বিএনপি হাবিবুর রশিদকে প্রার্থী করেছে। রংপুর 4 আসনে নির্বাচন করবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সেখানে বিএনপির প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ভরসা। কুমিল্লা 4 আসনে নির্বাচন করবেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেখানে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। পঞ্চগড় 1 আসনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলু। সেখানে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। আর নোয়াখালী 6 আসনে নির্বাচন করছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। এছাড়াও আলোচনায় ছিল ঢাকা 10 আসন, যেখানে নির্বাচন করতে আগ্রহী ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সঞ্জীব ভুঁইয়া। ওই আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম। প্রার্থী তালিকা প্রকাশের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাকি আসনগুলো সহযোগী দলগুলোর জন্য রাখা হয়েছে। ঘোষিত আসন পরিবর্তনের সম্ভাবনা খুবই কম বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি ইমরান খানকে যুদ্ধোন্মাদনাময় আচ্ছন্ন চরমপন্থী আখ্যা দিয়ে বলেন, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত। 5 ডিসেম্বর জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানেই এসব মন্তব্য করেন তিনি। এর আগে আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি উল্লেখ করে বলেন, তিনি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই মন্তব্যের কয়েক ঘন্টা পরই তথ্যমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধের ঘোষণা দেন। তারার বলেন, আইন অনুযায়ী বন্দীদের সঙ্গে সাক্ষাৎ নির্ধারিত নিয়মেই হয়। তবে ইমরান খানের সঙ্গে সাক্ষাতে আসা ব্যক্তিরা রাজনৈতিক আলোচনা করছেন এবং ইমরান খানের নির্দেশনা গ্রহণ করছেন বলে কারা কর্মকর্তাদের পর্যবেক্ষণ রয়েছে। এ কারণে সব ধরনের সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কারাগারের বাইরে কোনো বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। ইমরান খান 2023 সালের অগাস্ট থেকে কারাগারে বন্দী আছেন। 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসবাদ সহ একাধিক মামলা করা হয়। সরকার দাবি করছে ইমরান ও তার দল দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা করছে। আইএমএফে চিঠি পাঠিয়ে পাকিস্তানকে দেউলিয়ার দিকে ঠেলে দিয়েছে এবং 9 মে সামরিক স্থাপনায় হামলার পেছনেও তাদের মদত ছিল। তথ্যমন্ত্রী বলেন, ইমরান খান রাজনৈতিক ভবিষ্যৎ দেখতে না পেয়ে রাষ্ট্রবিরোধী বক্তব্য তৈরি করছেন। তিনি আরও জানান, খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন জারির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। পিটিআই এর সঙ্গে সমঝোতার সুযোগ আছে কিনা এমন প্রশ্নে তারার স্পষ্ট জানান, তারা সুযোগ নষ্ট করেছে। যারা বিশৃঙ্খলা, সন্ত্রাসবাদ বা চরমপন্থী চিন্তাধারা ছড়ায় তাদের সঙ্গে সংলাপ হবে না। তবে প্রয়োজনে ক্ষমা চাইলে বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
অন্যদিকে জিও নিউজের আজ শাহজেব খানজাদাকে সাথ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ভারতীয় গণমাধ্যমে দেওয়া ইমরান খানের বোন উজমা খানের সাম্প্রতিক সাক্ষাৎকার পিটিআই এর জন্য কফিনে শেষ পেরেক। তিনি অভিযোগ করেন, পিটিআই কখনো তাদের কোনো সদস্যের পাকিস্তান বিরোধী বক্তব্যের নিন্দা জানায়নি এবং ইমরান সবসময় রাজনৈতিক সংলাপ এড়িয়ে গেছেন। সব মিলিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ইমরান খানকে ঘিরে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। আর কারাবন্দী অবস্থায় তার সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ হওয়ায় দেখা দিয়েছে নতুন রাজনৈতিক সংকট। ভারত পাকিস্তানের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে বর্তমানে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক প্রায় অচল। তাই দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমাতে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা করছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা গড়ে উঠেছে। ভবিষ্যতে এতে আরও দেশ যুক্ত করে একটি আঞ্চলিক জোট গঠন করা যেতে পারে। গত ৩ ডিসেম্বর ইসলামাবাদ কনক্লেভ ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ইসাক দার বলেন, আমরা সবসময়ই শূন্য সমষ্টি ভিত্তিক দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছি এবং সংঘাত নয় বরং সহযোগিতাকে প্রাধান্য দিয়েছি। তাই এই বক্তব্য থেকেই ভারতের বাইরে একটি বিকল্প আঞ্চলিক জোট গঠনের ইঙ্গিত স্পষ্ট হয়, যেখানে চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার। গত জুন মাসে ইসলামাবাদে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কূটনীতিকরা একটি ত্রিপক্ষীয় বৈঠকে বসেন। সেখানে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক ও মানুষের জীবনমান উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। অবশ্য বৈঠকের সময় ৩ দেশই বলেছিল, এই উদ্যোগ কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। তবে ইসাক দারের সাম্প্রতিক বক্তব্য এমন এক সময়ে এলো যখন দক্ষিণ এশিয়ায় উত্তেজনা নতুন করে বাড়ছে। বিশেষ করে ভারত পাকিস্তানের সম্পর্ক আবারও চরমে। ২০২৫ সালের মে মাসে ২ দেশের মধ্যে ৪ দিনের তুমুল সংঘাত হয়, যা ভারত পাকিস্তানের সম্পর্ককে আরও তলানিতে নিয়ে যায়। এদিকে বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে রয়েছে। ২০২৪ সালের অগাস্ট মাসে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তাকে এখনো বাংলাদেশে ফেরত পাঠায়নি নয়াদিল্লি। সবশেষ গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ঢাকা নয়াদিল্লির সম্পর্ক এখন আরও অবনতি হয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি ভারতকে এড়িয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোকে নিয়ে একটি নতুন আঞ্চলিক জোট গঠন করতে পারবে? পাকিস্তান একটি নতুন ত্রিপক্ষীয় উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, অর্থনীতি, প্রযুক্তি, আঞ্চলিক সংযোগ উন্নয়নের পরিকল্পনা করছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেন, বাংলাদেশ ও চীনের সঙ্গে এই ত্রিপক্ষীয় উদ্যোগের লক্ষ্য হল অভিন্ন স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা। এছাড়া ভারত পাকিস্তানের মধ্যে একটি কাঠামোগত আলোচনার প্রক্রিয়া 11 বছরেরও বেশি সময় ধরে স্থবির ও তিক্ত অবস্থায় আছে বলে জানিয়েছেন ইসাক দার। তিনি ভারতের দিকে ইঙ্গিত করে বলেন, আমাদের নিজস্ব জাতীয় উন্নয়নের চাহিদা এবং আঞ্চলিক অগ্রাধিকারগুলো কারো চাপের অধীনে থাকবে না এবং তা থাকাও উচিত নয়। তিনি আরো বলেন, পাকিস্তান এমন একটি দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখে যেখানে বিভাজনের বদলে সংযোগ ও সহযোগিতা থাকবে, অর্থনীতির বিকাশ ঘটবে, বিরোধগুলো শান্তিপূর্ণভাবে সমাধান হবে এবং মর্যাদা ও সম্মানের সঙ্গে শান্তি বজায় থাকবে। তবে গবেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে এই প্রস্তাবটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক প্রবীণ দন্থি বলেন, ভারত ও পাকিস্তানের স্থবির সম্পর্কের কারণে সার্ক কার্যক্রম প্রায় অচল অবস্থায় রয়েছে, যা দক্ষিণ এশিয়ায় নতুন ফোরামের সুযোগ তৈরি করেছে। পাশাপাশি ভারত বাংলাদেশের তিক্ত সম্পর্ক এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতির কারণে চীনের সঙ্গে ত্রিপক্ষীয় সহযোগিতার পথও প্রসারিত হয়েছে। তিনি আরো বলেন, যদি পাকিস্তানের প্রস্তাব এগিয়ে যায় তাহলে এটি ভারতের সঙ্গে চীন ও বাংলাদেশের ব্যবধান আরও বাড়াবে। ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা মোট 7টি দেশ মিলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা সার্ক প্রতিষ্ঠা করে। ২০০৭ সালে ৮ম সদস্য হিসেবে যুক্ত হয় আফগানিস্তান।
সার্কের উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ এশীয়দের কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নত করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সাংস্কৃতিক উন্নয়ন। তবে ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার কারণে গত 40 বছরে সংস্থাটি তার লক্ষ্য পূরণে বড় সাফল্য পায়নি। 2016 সালে ইসলামাবাদে অনুষ্ঠিত হয় সার্কের 19তম শীর্ষ সম্মেলন। তবে ভারত শাসিত কাশ্মীরে একটি মারাত্মক হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত সম্মেলনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। ফলে সম্মেলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। সার্কের শেষ শীর্ষ সম্মেলনটি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল 2014 সালে। তবে বিশ্লেষকরা বলছেন, যদিও সার্ক বর্তমানে নিষ্ক্রিয়, তবুও এটি এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যদি ভারত ও পাকিস্তান সমর্থন দেয়। কাতার, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের মধ্যস্থতায় 10 অক্টোবরে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয় ফিলিস্তিনের গাজায়। কিন্তু এর 2 মাসের মাথায় সেই যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন তুললেন খোদ শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। 6 ডিসেম্বর দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী বলেন, আমরা এখন এক সংকটময় মুহূর্তে আছি। গাজায় তখনই প্রকৃত যুদ্ধবিরতি হবে যখন ইসরায়েলি বাহিনী পুরোপুরি ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সরে যাবে। ওয়াশিংটন ও জাতিসংঘ সমর্থিত শান্তি পরিকল্পনায় ইসরায়েল ও হামাসের সমর্থন আদায়ে কার্যকর ভূমিকা রাখে কাতার, মিশর ও তুরস্ক, যার মাধ্যমে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান 2 বছরের পূর্ণমাত্রার সংঘাতের ব্যাপকতা কিছুটা হলেও থেমেছে। তবে গাজা ভূখণ্ডে এখনো হামলা চালাচ্ছে ইসরায়েল, ফলে পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি শান্তি। এছাড়া ইসরায়েলি পরোক্ষ বাধায় ধ্বংসপ্রাপ্ত গাজায় ফিলিস্তিনিদের জন্য পৌঁছাচ্ছে না পর্যাপ্ত সহায়তা। গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ এখনো শুরু হয়নি। দ্বিতীয় ধাপে ইসরায়েলি বাহিনীর ধীরে ধীরে গাজায় তাদের অবস্থান ছেড়ে যাওয়ার কথা। গাজার শাসনভার নেবে একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ। স্থিতিশীলতা ফেরাতে মোতায়েন হবে ISF নামে একটি বিশেষ বাহিনী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও বলেন, ISF গঠনের বিষয়ে আলোচনা চলছে। এর নেতৃত্ব কাঠামো ও কোন কোন দেশ অংশ নেবে সেসব এখনো ঠিক হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত 20 দফা পরিকল্পনা অনুযায়ী গাজার শাসক ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে। অস্ত্র জমা দিলে এর সদস্যদের দেওয়া হবে গাজা ছাড়ার অনুমতি। তবে হামাস বারবার এই শর্ত প্রত্যাখ্যান করেছে। তুরস্ক ISF এ অংশগ্রহণের আগ্রহ দেখালেও বিষয়টিকে ভালো চোখে দেখছে না ইসরায়েল। আঙ্কারাকে হামাসের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে তেল আবিব। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, এই যুদ্ধ শেষ করার একমাত্র কার্যকর উপায় হল আন্তরিকতার সঙ্গে শান্তি আলোচনায় এগিয়ে যাওয়া। কাতারের প্রধানমন্ত্রী জানান, তুরস্ক, মিশর, যুক্তরাষ্ট্র এবং কাতার চুক্তির পরবর্তী ধাপ কার্যকর করতে সমন্বিতভাবে কাজ করছে। এই পরবর্তী ধাপটিও আমাদের দৃষ্টিতে সাময়িক। তিনি বলেন, গত 2 বছরের ঘটনাপ্রবাহের সমাধান করলেই হবে না। আমরা এমন এক টেকসই সমাধান চাই যা উভয় পক্ষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে। মার্কিন যুক্তরাষ্ট্রে 3 দিন ব্যাপী শান্তি আলোচনা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনের উপর নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। 6 ডিসেম্বর রাতে এই হামলা শুরু হয় বলে জানান ইউক্রেনের কেন্দ্রীয় শিল্পনগরী ক্রেমেনচুকের মেয়র ভিটালি মালেতস্ক। তিনি বলেন, শহরটিতে বড় ধরনের যৌথ হামলা হয়েছে এবং একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও হামলায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ক্রেমেনচুক কিয়েভ ও পূর্ব ফ্রন্ট লাইনের মাঝামাঝি অবস্থানে হওয়ায় রাশিয়া শুরু থেকেই শহরটিকে বারবার লক্ষ্যবস্তু করেছে। সর্বশেষ হামলায় শহরের পানীয় জল, বিদ্যুৎ ও গরম পানি সরবরাহে বিপর্যয় তৈরি হয়েছে বলে জানান মেয়র। এদিকে শান্তি আলোচনার এই মোড় ঘোরার সময়ও রাশিয়া দাবি করেছে তারা বিভিন্ন এলাকায় ইউক্রেনের 77টি ড্রোন ভূপাতিত করেছে। হামলার আগেই যুক্তরাষ্ট্রে 3 দিন ধরে চলা ইউক্রেন মার্কিন আলোচনার সমাপ্তি হয়। ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষ থেকে প্রধান আলোচক রাস্তেম উমেরভ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনায় উপস্থিত ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও। জেলেনস্কি এক্সে জানান, আলোচনাটি ছিল অত্যন্ত গঠনমূলক এবং ইউক্রেন শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সৎভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি আরো বলেন, সম্ভাব্য যে কোনো চুক্তি রাশিয়া যেন মানে এ নিয়েও আলোচনায় বিস্তারিত কথা হয়েছে। শান্তি আলোচনাকে সামনে রেখে ইউরোপীয় দেশগুলোর নেতারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি ফ্রেমওয়ার্ক নিয়ে আপত্তি জানিয়েছেন। তারা পোস্ট ওয়ার ইউক্রেনের জন্য শক্ত নিরাপত্তা নিশ্চয়তা, এমনকি শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। তবে এই ধরনের শান্তিরক্ষী বাহিনীকে বৈধ টার্গেট হিসেবে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জেলেনস্কির সঙ্গে কথা বলে ফ্রান্সের পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। 8 ডিসেম্বর লন্ডনে ম্যাক্রো, জেলেনস্কি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্জের বৈঠক হওয়ার কথা রয়েছে। 5 ডিসেম্বর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচকরা যৌথ বিবৃতিতে রাশিয়াকে দীর্ঘমেয়াদী শান্তিতে প্রকৃত প্রতিশ্রুতি দেখানোর আহ্বান জানিয়েছেন। এর আগে উইটকফ মস্কোতে পুতিনের সঙ্গে আলোচনা করলেও কোনো সমাধান হয়নি। এরই মধ্যে শান্তি আলোচনার আশাব্যঞ্জক অগ্রগতির পরপরই রাশিয়ার বিমান হামলা আরো জটিল করে তুলেছে পরিস্থিতিকে। কিয়েভ ও মস্কোর মধ্যে সম্ভাব্য সমঝোতার পথ কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে এখনই বড় প্রশ্ন উঠে গেছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।